36 নম্বর ফাইল। একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক ডক্টর দেবব্রত সিংহর সহায়িকা বই থেকে পড়ছি। দশম অধ্যায়, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। পাঠ্যসূচি: অর্থ, ভারতের সার্বজনীন ভোটাধিকার, সাফল্য, সীমাবদ্ধতা, নির্বাচন কমিশন, ভারতীয় নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী। ভূমিকা: সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, নির্ধন নির্বিশেষে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকারের স্বীকৃতি। ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারে একটি ঐতিহাসিক প্রেক্ষিত রয়েছে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের কাছে 1920 সালে কংগ্রেস ভারতীয় জনগণের জন্য প্রাপ্তবয়স্কের ভোটাধিকার দাবি করে। 1935 সালে ব্রিটিশ সরকার ভারত শাসন আইন প্রণয়ন করে সম্পত্তি, শিক্ষা, করদান প্রভৃতি যোগ্যতার ভিত্তিতে মুষ্টিমেয় ভারতবাসীকে 28% ভোটাধিকার প্রদান করে। 1945 সালে সাপ্রু কমিটির রিপোর্টে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সপক্ষে জোরালো দাবি রাখা হয়। পরবর্তীকালে ভারতের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠিত হলে প্রায় সব সদস্যই ভারতবাসীর জন্য সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের পক্ষে সওয়াল করেন। এর ফলে ভারতের সংবিধানে 326 নম্বর ধারায় ভারতবাসীর জন্য সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়। সেই সময় ভোটাধিকারের জন্য নির্ধারিত বয়সসীমা ছিল 21 বছর। 1988 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে বয়সসীমা কমিয়ে 18 বছর করা হয়। সংসদীয় গণতান্ত্রিক কাঠামোয় নির্বাচন পরিচালনার প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় সংবিধানের রচয়িতাগণ নির্বাচন ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করে একটি স্বতন্ত্র ও স্বাধীন সংস্থার ওপর নির্বাচন পরিচালনা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব অর্পণ করেন। এই সংস্থার নাম নির্বাচন কমিশন। সংবিধানের 324 1 নম্বর ধারায় নির্বাচন কমিশনের হাতে নির্বাচন পরিদর্শন, পরিচালন এবং নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। বিভাগ ক এ সঠিক উত্তরটি নির্বাচন করো। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। 1. ভারতে ভোটদাতাকে অবশ্যই কত বছর বয়সী হতে হবে? 18 বছর। দশম অধ্যায়, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 231। পৃষ্ঠা সংখ্যা 232। 2. সর্বজনীন ভোটাধিকার চালু করার আগে সর্বজনীন শিক্ষা চালু করা উচিত, কে বলেছেন? জন স্টুয়ার্ট। 3. ভোটাধিকার একটি রাজনৈতিক অধিকার। 4. ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার গণতন্ত্রে। 5. সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ফলে বাস্তবায়িত হয় সমতার নীতি। 6. ভারতের সংবিধান নির্বাচন কমিশনের উল্লেখ আছে বহু সদস্য বিশিষ্ট। 7. ভারতের অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। 8. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। 9. ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রবর্তিত হয়েছিল 1950 সালে। 10. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনের সব সদস্যকে অপসারণ করতে পারেন রাষ্ট্রপতি। 11. ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ নির্বাচন কে বা কাদের দ্বারা পরিচালিত হয়? নির্বাচন কমিশনে। 12. ভারতের নির্বাচন প্রার্থীদের প্রতীক চিহ্ন দেয় নির্বাচন কমিশন। 13. ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কার তত্ত্বাবধানে? নির্বাচন কমিশনে। 14. নির্বাচন ব্যবস্থা কিসের একটি স্তম্ভ? গণতন্ত্রের। 15. একজন মুখ্য নির্বাচনী অফিসার থাকেন ভারতের প্রতিটি রাজ্যে। 16. ভারতের নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দরিদ্র জাতিগুলির জন্য আসন সংরক্ষণ করা। 17. নাগরিকদের ভোটাধিকার প্রদান করা উচিত সার্বিক প্রাপ্তবয়স্কের ভিত্তিতে। 18. কত সালে নির্বাচনে কংগ্রেসের একক প্রাধান্য নষ্ট হয়? 1977। 19. ভারতের রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি প্রদান করেন নির্বাচন কমিশন। 20. ভারতে কবে থেকে নারীর ভোটাধিকার স্বীকার করা হয়েছে? প্রথম সাধারণ নির্বাচন। 21. ভারতে আঞ্চলিক নির্বাচন কমিশনার নিয়োগ করতে রাষ্ট্রপতিকে কার সঙ্গে পরামর্শ করতে হয়? নির্বাচন কমিশনের। 22. ভারতের নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। 23. ভারতে স্বীকৃত সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। 24. ভারতের নির্বাচন কমিশন সংবিধান দ্বারা স্বীকৃত সংস্থা। 25. ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 3। 26. ভারতের সর্বপ্রথম সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। পৃষ্ঠা সংখ্যা 233। সর্বজনীন ভোটাধিকার বলতে কাদের ভোটাধিকার বোঝায়? পুরুষ ও নারী উভয়ের। 28. নারী জাতির ভোটাধিকারী প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল। 29. মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটাধিকার দেওয়া হয় 1920 খ্রিস্টাব্দে। 30. নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছরের জন্য? 6 বছর। 31.
নারী জাতি ভোটাধিকারে অপপ্রয়োগ ঘটে এরকম মন্তব্য করেন জন স্টুয়ার্ট মিল। 32 ভারতের শেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 2009 খ্রিস্টাব্দে। 33 ভোটারদের সচিত্র পরিচয়পত্র প্রদান করেন নির্বাচন কমিশন। 34 ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে 324 ধারায়। ভোটাধিকার একটি রাজনৈতিক অধিকার। 35 36 শপথে অধিষ্ঠিত থাকাকালীন কোন নির্বাচন কমিশনারের বয়স কত হলে তার কার্যকালের পরিসমাপ্তি ঘটে? 65 বছর। 37 ভোটদান করা নাগরিকের একটি নৈতিক কর্তব্য। 38 বিগত শতাব্দীতে গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো সীমাবদ্ধ, অসম, অপ্রত্যক্ষ ও সংকীর্ণ ভোটাধিকারের পরিবর্তে প্রত্যক্ষ, সম ও সার্বজনীন ভোটাধিকারের প্রবর্তন। কে বলেছেন? গার্নার। B1 বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে কারা ভোটাধিকার থেকে বঞ্চিত? বিকৃত মস্তিষ্ক। 2 জনগণের সার্বভৌমিকতা তত্ত্ব কারা প্রচার করেছিলেন? লক, রুশো, জেফারসন। 3 সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে সমর্থন কে কে করেছেন? ভিক্টর হুগো, আপ্পাদোরাই। 4 সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারে কে কে বিরোধিতা করেছেন? লেকি, হেনরি মেইন। পৃষ্ঠ সংখ্যা 234। 5 কেউ কেউ নিম্নে কোন শর্তগুলিকে ভোটাধিকার প্রদানের জন্য প্রয়োজন বলে মনে করেন? ব্যক্তিগত সম্পত্তি, কর প্রদান। 6 বর্তমান ভারতের রাজনৈতিক দলগুলোকে কি ভাগে ভাগ করা যায়? জাতীয় দল, রাজ্য দল, স্বীকৃত দল। 7 নারীদের ভোটাধিকার প্রদানের বিপক্ষে কি কি যুক্তি দেখানো হয়? গার্হস্থ্য জীবন অবহেলিত হবে, পারিবারিক শান্তি ব্যাহত হবে, শারীরিক দিক থেকে অক্ষম। 8 ভারতে কাদের ভোটাধিকার থাকে না? নির্বাচনী এলাকায় বসবাস না করলে, বিকৃত মস্তিষ্ক বলে ঘোষিত হলে, বিশেষ ধারা অনুযায়ী আদালত কর্তৃক অপরাধী বলে সাব্যস্ত হলে। বিভাগ খ এ। 1 সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝায়? নির্দিষ্ট বয়সসীমাতে পৌঁছালে সকলকে ভোটাধিকার প্রদান করা। 2 কোন অধিকার নাগরিকদের জন্মগত অধিকার? ভোটাধিকার। 3 জন স্টুয়ার্ট মিলের মতে যা সকলকে স্পর্শ করে তা কার দ্বারা নির্ধারিত হওয়া প্রয়োজন? সকলের দ্বারা নির্ধারিত হওয়া প্রয়োজন। 4 লক, রুশো, জেফারসন প্রমুখ কিসের তত্ত্ব প্রচার করেছিলেন? জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব। 5 সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রদানের পূর্বে কি করা একান্ত প্রয়োজন? সার্বিক শিক্ষা বিস্তার। 6 ভারতের সংবিধানের কততম সংশোধনের দ্বারা ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 61তম সংবিধান সংশোধন। 7 ভারতের রাজনীতির দুর্বৃত্তায়ন বলতে কি বোঝায়? অসাধু লোকেদের রাজনীতির ময়দানে প্রবেশ। পৃষ্ঠ সংখ্যা 235। 8 ভারতে কিসের অভাব সংসদীয় গণতন্ত্রকে দুর্বল করেছে? শক্তিশালী বিরোধী দলের অভাব। 9 ভারতে আজও প্রায় কতজন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেন না? শতকরা 40% নাগরিক। 10 ভারতীয় সংবিধানের কোন অংশে ভোটাধিকারের কথা বলা হয়েছে? পঞ্চদশ শতকে ভোটাধিকারের কথা বলা হয়েছে। 11 ভারতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কোন সংস্থা গঠনের কথা বলা হয়েছে? নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। 12 নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন প্রতি কেন্দ্রে কাকে নিয়োগ করেন? নির্বাচন সংক্রান্ত আধিকারিককে নিয়োগ করেন। 13 ভারতের নির্বাচন কমিশনে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। 14 এম.আর. মাহেশ্বরী ভারতীয় গণতন্ত্রের 4টি স্তম্ভের মধ্যে কোনটিকে সর্বাপেক্ষা দুর্বল বলেছেন? নির্বাচন কমিশন। 15 ভারতের নির্বাচন কমিশনের কোন প্রস্তাব আজও কার্যকর হয়নি? স্বাধীন নির্বাচন বিভাগ। 16 ভারতের নির্বাচন কমিশনারদের কিভাবে পদচ্যুত করা যায়? সংসদের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক। 17 কারা আইনসভায় তাদের মনোনীত প্রার্থী নির্বাচন করতে পারে না? যাদের ভোটাধিকার থাকে না। 18 1951 সালে কোন আইনে নির্বাচন প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে? জনপ্রতিনিধিত্ব আইনে। 19 ভারতের নির্বাচন কমিশনারদের চাকুরির শর্তাবলী, কার্যকালের মেয়াদ ইত্যাদি কিসের দ্বারা স্থিরীকৃত হয়? সংসদীয় আইনের দ্বারা স্থিরীকৃত হয়। 20 ভারতের নির্বাচন কমিশনারগণ কার সমান বেতন ভাতা ইত্যাদি পাবেন? সুপ্রিম কোর্টের বিচারপতির বেতনের সমান। B1 সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের অর্থ সম্পর্কে বলা যায় প্রাপ্তবয়স্ক সকল ব্যক্তিকে ভোটদানের অধিকার প্রদান, নারী জাতি ভোটাধিকার প্রদান, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে ভোটাধিকার প্রদান। পৃষ্ঠ সংখ্যা 236। 2 ভারতের সার্বিক ভোটাধিকারের গুরুত্ব প্রসঙ্গে বলা যায় নিরক্ষর ও অশিক্ষিত ভারতীয়রা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বারংবার রাজনৈতিক সচেতনতা পরিচয় দিয়েছে। প্রতিটি নির্বাচনে ভোটদাতাদের ভোটদানের অংশগ্রহণের গড় হার ক্রমশ বৃদ্ধি পেয়েছে। গণসার্বভৌমত্বে বাস্তব রূপায়ণ সম্ভব হচ্ছে। 3 ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণে বলা যায় সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্বীকৃতি প্রদান করা হয়েছে, অনগ্রসর শ্রেণীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপস্থিতি।
4. ভারতের নির্বাচন কমিশনের নিয়োগ সম্পর্কে বলা যায়, একজন প্রধান নির্বাচন কমিশনার ও দুজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। প্রতিটি রাজ্যে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক থাকেন। প্রতিটি জেলায় একজন করে নির্বাচনী অফিসার নিয়োগ হয়। 5. ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী প্রসঙ্গে বলা যায়, ভোটার তালিকা প্রস্তুত করা, ভোট তদন্তে সচিত্র পরিচয়পত্র প্রদান করা, ভোট গণনা ও ফল প্রকাশ করা। সি 1. মার্কিন যুক্তরাষ্ট্রে 18 বছর বা তার বেশি বয়স্কদের ভোটাধিকার প্রদান করা হয়েছে। 2. ভোটাধিকার হল প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার। 3. ভোটাধিকার স্বীকৃত হলে শাসক সহজে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। 4. ভোটাধিকার না থাকলে নাগরিকরা রাজনীতি সম্পর্কে উদাসীন হয়ে পড়বে। 5. সার্বিক প্রাপ্তবয়স্কে ভোটাধিকারের বিরোধিতা করেছেন লেকি। 6. জন স্টুয়ার্ট মিলের মতে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভোটাধিকার প্রদান করা উচিত। 7. নারীদের ভোটাধিকার প্রদান করা হলে গার্হস্থ্য জীবন ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হয়। 8. 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 9. ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পৃষ্ঠা সংখ্যা 237। 10. নির্বাচনে অসাধু আচরণের জন্য যে কোনো ভারতীয় নাগরিকের ভোটাধিকার 6 বছরের জন্য বাতিল করে দেওয়া যেতে পারে। 11. নির্বাচনে অসাধু আচরণের জন্য জম্মু কাশ্মীরে কোনো ভারতীয় নাগরিকের ভোটাধিকার 10 বছরের জন্য খর্ব করা যেতে পারে। 12. 1977 সালে কেন্দ্রে কংগ্রেস দলের একক প্রাধান্য ক্ষুণ্ণ হয়েছিল। 13. ভারতের শতকরা প্রায় 34% মানুষ নিরক্ষর। 14. একথা সর্বজন বিদিত যে রাজনৈতিক সচেতনতা ছাড়া জনসাধারণ কখনোই ভোটাধিকারের যথাযথ প্রয়োগ করতে পারে না। 15. 1984 সালে লোকসভার 8ম নির্বাচন হয়। 16. 1975 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নির্বাচনকে অবৈধ বলে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল। 17. ভারতে আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ হল 6 মাস। 18. 1966 সালে প্রণীত জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে প্রতিটি জেলায় একজন করে জেলা নির্বাচন আধিকারিক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। 19. বর্তমানে নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ 6 বছর। 20. ভারতের নির্বাচন কমিশনের গণ 65 বছর বয়স পর্যন্ত সব পদে থাকতে পারেন। 21. ভারতের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন পর্যবেক্ষক নিয়োগ করে। 22. নির্বাচন কমিশনের সুপারিশ ও পরামর্শ মেনে নিতে কেন্দ্রীয় সরকার বাধ্য নয়। 23. ভারতের নির্বাচন কমিশন কার্যত কেন্দ্রীয় শাসক দলের রাজনৈতিক স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে বলে অনেকে মনে করেন। 24. অনেকের মতে শাসন বিভাগে নিয়ন্ত্রণ মুক্ত করে গড়ে তোলা সম্ভবপর না হলে নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়। ডি 1. 1991 সালে 10ম সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে ভোটদাতাদের উপস্থিতির হার ছিল 53%। 1989 সালে 9ম সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে ভোটদাতাদের উপস্থিতির হার ছিল 62%। 1952 সালে প্রথম সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে ভোটদাতাদের উপস্থিতির হার ছিল 61.2%। 1957 সালে দ্বিতীয় সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে ভোটদাতাদের উপস্থিতির হার ছিল 62.2%। পৃষ্ঠা সংখ্যা 238। 2. 61তম সংবিধান সংশোধন। ভোটদানের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ অংশ নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের 326 নম্বর ধারা প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলি নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। 1951 সাল জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 3. আপ্পাদোরাই যে প্রাথমিক উপায়ে জনসাধারণ তাদের সার্বভৌম ক্ষমতাকে কার্যকর করে তা হল ভোট ব্যবস্থা। জন স্টুয়ার্ট মিল যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারা নির্ধারিত হওয়া প্রয়োজন। প্লাস্কি শাসন ক্ষমতায় অংশগ্রহণের অধিকার থেকে যারা বঞ্চিত তারা শাসন ক্ষমতার সুফল কখনোই ভোগ করতে পারে না। জেমস মিডলটন ব্রিটিশ সাধারণ নির্বাচন অপেক্ষা বিশ্বের বৃহত্তর জুয়া খেলা আর কিছুই নেই। 4. হৃদয়নাথ কুঞ্জুর নির্বাচন ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ হয় কিংবা সুদক্ষ না হয় তাহলে গণতন্ত্র তার উৎসেই বিষাক্ত হয়ে পড়বে। জন স্টুয়ার্ট মিল জনগণের অধিকাংশ অজ্ঞ অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন বলে তাদের দ্বারা নির্বাচিত সংস্কার ও অজ্ঞ অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন হয়।
এমভি পাইলি মুখ্য নির্বাচন কমিশনার কিংবা কমিশনের অন্যান্য সদস্য হিসাবেই তাদের নিযুক্ত করার সম্ভাবনা থাকে যারা শাসক গোষ্ঠীর রাজনৈতিক মতাদর্শের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল। এমভি পাইলি সংবিধান প্রণেতারা জনগণের রাজনৈতিক অধিকারকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলেছিলেন। ৫. সংবিধানে ৩২৪-এর ৩ নম্বর ধারা নির্বাচন কমিশনারের সংখ্যা একাধিক হলে মুখ্য নির্বাচন কমিশনার সভাপতি হিসেবে কাজ করবেন। সংবিধানে ৩২৪-এর ৪ নম্বর ধারা আঞ্চলিক কমিশনারদের নিয়োগের পূর্বে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে হবে। সংবিধানে ৩২৪-এর ২ নম্বর ধারা একজন মুখ্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন সময় রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত সংখ্যক অন্যান্য কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। ১৯৯৩ সাল বহু সদস্য বিশিষ্ট কমিশনের ধারণা চালু হয়। পৃষ্ঠা সংখ্যা ২৩৯। ৬. ২০০৯ সাল পঞ্চদশ লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৫৯.৭%। ১৯৯৬ সাল একাদশ লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৫৭.৯৪%। সংবিধানের ৩২৪-এর ৫ নম্বর ধারা মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি অন্যান্য কমিশনার কিংবা আঞ্চলিক কমিশনারদের অপসারণ করতে পারেন না। ১৯৯৮ সাল দ্বাদশ লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৬২%। বিভাগ গ বিশ্লেষণধর্মী বর্ণনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্ন ১. ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্য ও সীমাবদ্ধতার কারণগুলি আলোচনা করো। ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্য। ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সার্থক রূপায়ণের পথে বহু অন্তরায় ভাঙা সত্ত্বেও এর সাফল্যের বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের উল্লেখযোগ্য দিকগুলি হল: ১. রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নাগরিকদের রাজনৈতিক ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ এনে দিয়েছে। এর ফলে ১৮ বছর এবং তার ঊর্ধ্বে সমস্ত ভারতীয় নাগরিক দেশের শাসন প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন। ২. গণসার্বভৌমত্বের বাস্তব রূপায়ণ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম ক্ষমতার অধিকারী রূপে জনগণের কথা তুলে ধরে গণসার্বভৌমত্বের নীতি ঘোষিত হয়েছে। ভারতের সার্বভৌম শক্তির আধার হল জনগণ। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতির ফলে গণসার্বভৌমত্বের নীতির বাস্তব রূপায়ণ ঘটেছে। ৩. নির্বাচনে অংশগ্রহণের হার বৃদ্ধি। ভারতীয় জনগণের মধ্যে দারিদ্র্য, নিরক্ষরতা, অজ্ঞতা থাকা সত্ত্বেও ভোটদানের হার উন্নত গণতান্ত্রিক দেশগুলির তুলনায় যথেষ্ট সন্তোষজনক। সমীক্ষা অনুযায়ী ১৯৬৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত লোকসভা নির্বাচনে ভোটদানের গড় হার ছিল ৫৭%। পরবর্তীকালে ১৯৮৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভা নির্বাচনগুলিতে ভোটদানের গড় হার ছিল ৫৩.১%। রাজ্য বিধানসভাগুলির নির্বাচনেও জনগণের ভোটদানের গড় হার অত্যন্ত ইতিবাচক। সাম্প্রতিক দৃষ্টান্ত হিসাবে উল্লেখ্য, ২০১১ সালে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৮৩% বেশি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। ভারতের নাগরিকদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সার্থক রূপায়ণের ইঙ্গিত দেয়। ১৯৭৫ সালে জারি করা জরুরি অবস্থার ফলাফল বিচার বিবেচনা করে ভারতীয় জনগণ ১৯৭৭ সালে লোকসভার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস দলের বিরুদ্ধে ভোট দিয়ে রাজনৈতিক সচেতনতার পরিচয় দেন। অনুরূপভাবে ১৯৮০ সালে সাধারণ নির্বাচনে জনতা দলের অন্তর্কলহের বিরুদ্ধে ভোট দিয়ে ভোটদাতারা আবার কংগ্রেস দলকে ক্ষমতায় ফিরিয়ে আনেন। বর্তমানে ভারতীয় নাগরিকরা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে সরকার পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করায় ক্রমশ দক্ষ হয়ে উঠেছেন। ফলে সরকার পরিবর্তনের ক্ষেত্রে বুলেটের পরিবর্তে ব্যালটই গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। ৫. সামাজিক তাৎপর্য। ভোটাধিকারের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার লাভ করার পর বিশেষ করে গ্রামাঞ্চলে অনগ্রসর শ্রেণীর মানুষজন নিজেদের সামাজিক ও অন্যান্য অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতনতা অর্জন করেছেন। ৬. গণতান্ত্রিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা। ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার গণতান্ত্রিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের অধিবাসী হিসেবে ভারতবর্ষের নাগরিকরা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগ করে সংসদীয় গণতন্ত্রের ধারাকে অক্ষুণ্ণ রেখে চলেছেন। পৃষ্ঠা সংখ্যা ২৪০। ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সীমাবদ্ধতা। ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের পথে বেশ কিছু অন্তরায় রয়েছে, যেসব কারণে ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সম্পূর্ণ ফলপ্রসূ হয়নি। সে কারণগুলি হল: ১. শিক্ষার অভাব।
সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী সমগ্র ভারতে সাক্ষরতার হার মাত্র 74%। 2011 সালের গণনা অনুসারে এ থেকে প্রমাণ হয় যে এখনো প্রায় 26% মানুষ নিরক্ষর। সমালোচকদের মতে প্রকৃত শিক্ষা ও রাজনৈতিক চেতনার অভাবে ভোটদাতাদের এক বিরাট অংশ নির্বাচনের সময় যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারে না। 2. আর্থিক প্রলোভন। ভারতে এক বিশাল জনসমষ্টি এখনো দারিদ্র্য সীমারেখার নিচে বসবাস করে। এদের মধ্যে আর্থিক অনিশ্চয়তা অত্যন্ত প্রকট। বলা বাহুল্য যে নির্বাচনের সময় এরা সহজেই বিভিন্ন রাজনৈতিক দল ও বিত্তবান প্রার্থীদের আর্থিক প্রলোভনের শিকার হয়। এর ফলে একদিকে যেমন অসৎ ও অযোগ্য প্রার্থীরা অর্থের বিনিময়ে নির্বাচনে জয়লাভ করতে সমর্থ হয়, অন্যদিকে তেমনি সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের নীতির পরাজয় ঘটে। 3. জাতপাত ও সম্প্রদায় ভিত্তিক মনোভাব। নির্বাচনের সময় জাতপাত, ধর্ম, ভাষা ও সম্প্রদায় ভিত্তিক অন্ধ আনুগত্যের ভিত্তিতে ভোটদাতাদের একটি বৃহৎ অংশ এখনও তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। অনেক সময় ভোটদানের ক্ষেত্রে সংকীর্ণ আঞ্চলিক মনোভাব প্রাধান্য লাভ করে। এর ফলে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এর মতো প্রগতিশীল গণতান্ত্রিক নীতির অপপ্রয়োগ ঘটে। 4. অন্ধ আবেগে প্রাধান্য। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নীতির সাফল্য ভোটদাতাদের যুক্তিনিষ্ঠ ও বিচক্ষণ মনোভাবের উপর নির্ভরশীল, কিন্তু ভারতে ভোটদাতাদের একটি বৃহৎ অংশ নির্বাচনের সময় প্রায়শ অন্ধ আবেগের বশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। এই ধরনের বহু দৃষ্টান্ত অতীতে দেখা গেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর 1984 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের বিপুল জয়ের কথা একত্রে উল্লেখযোগ্য। 5. রাজনৈতিক দুর্বৃত্তায়ন। রাজনৈতিক দুর্বৃত্তায়ন সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে অনেকাংশে প্রহসনে পরিণত করেছে। বহু কুখ্যাত অপরাধী, এমনকি দাগী আসামিও সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করে লোকসভা ও রাজ্য বিধানসভা সদস্য পদ দখল করে। ভারতের সংসদীয় গণতন্ত্রের এ এক কলঙ্কিত দিক। 6. প্রার্থীর জৌলুসের প্রতি গুরুত্ব দান। ভারতের নির্বাচনী রাজনীতিতে প্রার্থীর ব্যক্তিগত জৌলুস ও ভোটদাতাদের প্রবলভাবে আকর্ষণ করে থাকে। রূপলী পর্দার নায়ক নায়িকারা এইভাবে নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হন। এই ধরনের নির্বাচনকে অনেকে জনমতে যথার্থ প্রতিফলন বলে মেনে নিতে চাননি। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের পথে এটিও একটি অন্তরায়। এছাড়া অন্যের অনুকরণে বা নির্দেশে অযোগ্য প্রার্থীকে অন্যের অনুকরণে বা নির্দেশে অযোগ্য প্রার্থীকে ভোটদান, স্বজনপ্রীতি, নির্বাচনী দুর্নীতি ও কারচুপি, বিত্তবান ও এলিট শ্রেণী প্রাধান্য, মিথ্যা প্রচার ইত্যাদি কারণকেও সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের পথে অন্তরায় হিসাবে চিহ্নিত করা যায়। 2. ভারতের নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের গঠন। সংসদীয় গণতান্ত্রিক কাঠামো নির্বাচন পরিচালনার প্রক্রিয়া অত্যন্ত জটিল ও তাৎপর্যপূর্ণ। ভারতীয় সংবিধানের রচয়িতারা নির্বাচনী ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করে একটি স্বতন্ত্র স্বাধীন সংস্থার উপর নির্বাচন পরিচালনার যাবতীয় দায়িত্ব অর্পণ করেন। এই সংস্থার নাম হল নির্বাচন কমিশন। এক্ষেত্রে ভারতীয় সংবিধান পরিষদ কানাডার দৃষ্টান্ত অনুসরণ করেছে। কমিশনার ও অন্য আধিকারিকদের নিয়োগ। সংবিধানের 324 1 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে নির্বাচন পরিদর্শন, পরিচালন এবং নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের 324 2 নম্বর ধারায় বলা হয়েছে নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়ে গঠিত হবে। অন্য কমিশনারদের সংখ্যা সম্বন্ধে সংবিধানে কিছু বলা হয়নি। রাষ্ট্রপতি অন্যান্য কমিশনের সংখ্যা নির্ধারণ করেন। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এছাড়া আঞ্চলিকভাবেও নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। প্রতিটি সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্য কমিশনের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি 6 মাসের কার্যকালের মেয়াদে আঞ্চলিক কমিশনারদের নিয়োগ করেন। নির্বাচন সংক্রান্ত অভিযোগ শোনা এবং তারপর তাৎক্ষণিক রায়দান করাও তাদের কাজ। বর্তমানে প্রতিটি রাজ্যে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন। এছাড়া 1966 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে প্রতি জেলায় একজন জেলা নির্বাচনী অফিসার নিয়োগেরও ব্যবস্থা রয়েছে। উপরন্তু নির্বাচন কমিশনে বিবিধ দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি প্রয়োজন অনুসারে বিভিন্ন কর্মচারী নিয়োগ করেন। কমিশনের সদস্য সংখ্যা। ভারতের এক সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনকে 1 অক্টোবর 1993 সালে রাষ্ট্রপতি এক অধ্যাদেশ জারি করে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে রূপান্তরিত করেন। মুখ্য নির্বাচন কমিশনারের সহযোগী 2 কমিশনারকে সমমর্যাদা ও সমক্ষমতা সম্পন্ন বলে ঘোষণা করা হয়।
সদস্যদের কার্যকাল ও পদচ্যুতি। নির্বাচন কমিশনের সদস্যদের চাকরির শর্তাদি স্থির করার দায়িত্ব রাষ্ট্রপতির হাতে রয়েছে। অবশ্য এক্ষেত্রে সংসদ প্রণীত আইন অনুসারে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করেন। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার সহ নবনিযুক্ত 2 জন কমিশনারের কার্যকাল 6 বছর রাখা হয়েছে। নির্বাচনী ব্যবস্থা নিরপেক্ষতার কথা ভেবে সংবিধানে 324-এর 5 নম্বর ধারায় মুখ্য নির্বাচনী কমিশনারের অপসারণের জন্য এক বিশেষ পদ্ধতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। প্রমাণিত পৃষ্ঠা সংখ্যা 242। প্রমাণিত অকর্মণ্যতা এবং অসদাচরণে অভিযোগ ক্রমে মুখ্য নির্বাচন কমিশনারকে সংসদের উভয় কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী 2/3 সদস্যের সমর্থনে রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন। সংবিধানে আরও বলা হয়েছে যে নির্বাচন কমিশনারের পদে নিয়োগ করার পর তাঁর চাকরির শর্ত ইত্যাদি এমনভাবে পরিবর্তন করা যাবে না যা তাঁর স্বার্থের পরিপন্থী হয়। ভারতের নির্বাচন কমিশনারের ক্ষমতা ও কার্যাবলী। ভারতীয় সংবিধানে 324-এর 1 নম্বর ধারা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল: 1. ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন। লোকসভা ও বিধানসভা প্রতিটি সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ। 2. নির্বাচনী কর্মী নিয়োগ। লোকসভা ও বিধানসভা নির্বাচনগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী কর্মী নিয়োগের উদ্দেশ্যে রাষ্ট্রপতি রাজ্যপালকে অনুরোধ করে থাকে। 3. ভোটদাতাদের সচিত্র পরিচয়পত্র প্রদান। ভোটদাতাদের সচিত্র পরিচয়পত্র তৈরি করা এবং সেগুলি যথাযথভাবে বিলি বন্টন করা নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ। 4. নির্বাচনী প্রতীক বন্টন। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক বন্টন করা এবং প্রতীক নিয়ে কোনো দলের মধ্যে বিরোধের নিষ্পত্তির ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। 5. দলীয় স্বীকৃতি প্রদান বা প্রত্যাহার। প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নথিভুক্ত হতে হয়। নির্ধারিত মান অনুসারে রাজনৈতিক দলগুলোকে জাতীয়, রাজ্য বা আন্তর্জাতিক নির্ধারিত মান অনুসারে রাজনৈতিক দলগুলোকে জাতীয়, রাজ্য বা আঞ্চলিক এবং অন্যান্য স্বীকৃত দল এই 3 ভাগে ভাগ করা হয়। রাজনৈতিক দলের স্বীকৃতি প্রত্যাহার করে নেওয়ার ক্ষমতাও নির্বাচন কমিশনের হাতে রয়েছে। 6. নির্বাচন বা উপনির্বাচনের দিন ঘোষণা। প্রতিটি নির্বাচন বা উপনির্বাচনের দিনক্ষণ স্থির করা ও ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনারের। 7. মনোনয়নপত্র পেশ ও নাম প্রত্যাহারের তারিখ ঘোষণা। নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার পর কমিশন প্রার্থীদের মনোনয়নপত্র পেশ ও নাম প্রত্যাহারের তারিখ ঘোষণা করে থাকে। মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখার পর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা নির্বাচন কমিশনের অন্যতম দায়িত্ব। 8. নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও বাস্তবায়ন। সুষ্ঠু অবাধ নির্বাচন সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করে থাকে। এই আচরণবিধি যাতে যথাযথভাবে মেনে চলা হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখে কমিশন। নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করে থাকে। 10. নির্বাচন স্থগিত বা বাতিল ঘোষণা। নির্বাচনী পর্যবেক্ষকদের রিপোর্ট অনুসারে কোনো কেন্দ্রে বুথ দখল, জাল ভোট প্রদান ইত্যাদি ঘটনা ঘটে থাকলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্র বা ভোটগ্রহণ কেন্দ্র নির্বাচন স্থগিত বা বাতিল ঘোষণা করতে পারে। সংশ্লিষ্ট কেন্দ্রে পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার ক্ষমতাও কমিশনের হাতে রয়েছে। 11. ভোট গণনা ও ফলাফল প্রকাশ। নির্বাচনের শেষ হওয়ার পর ভোট গণনা ও ভোটের ফলাফল প্রকাশ এবং প্রতিটি নির্বাচন কেন্দ্রে সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত প্রার্থীকে নির্বাচিত হওয়ার শংসাপত্র প্রদান নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। 12. পরামর্শ দান। সংসদের কোনো সদস্য বা রাজ্য আইনসভা কোনো সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিলে রাষ্ট্রপতি অথবা রাজ্যপালকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে নির্বাচন কমিশন। 13. রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনী সংক্রান্ত যাবতীয় কাজ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে কমিশন। 14. কেন্দ্রীয় রাজ্য আইনসভার উচ্চকক্ষে নির্বাচন। কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভা এবং রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্য নির্বাচনে যাবতীয় ব্যবস্থা কমিশন করে। 15. প্রার্থীদের নির্বাচন ব্যয় পরীক্ষা। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের নির্বাচনী ব্যয় পরীক্ষা করা কমিশনের কাজ। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।